বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে যাদের ত্যাগ ও পরিশ্রমের ফলে আজকে আমরা আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশটি পেয়েছি। সেই সাথে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই করোনাকালে আমরা এখন পর্যন্ত 10,000 মানুষকে হারিয়েছি এবং সেই সাথে দফায় দফায় চলছে কর্মী ছাঁটাই। জীবন ধারণের একমাত্র সম্বল চাকরিটুকু হারিয়ে অনেক মানুষ দলে দলে গ্রামে ফিরে যাচ্ছে। ঢাকাকে আমি আপন করে নিলেও ঢাকা আমাকে আপন করে নেয়নি, এরকম অসংখ্য হৃদয় ছুঁয়ে উক্তির সাক্ষী আমরা হয়েছি। করোনা পরবর্তী সময়ে যে পারফরমেন্স, কর্মীদের যে ইভালুয়েশন এবং তাদের যে স্কিল, এটার একটা ব্যাপক চেঞ্জ আসার সম্ভাবনা আছে। তাই বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটি আয়োজন করেছে করোনা পরবর্তী প্রতিষ্ঠানে কর্মীদের কর্মদক্ষতার শীর্ষক এই অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠান জুড়ে আমরা দুজন রয়েছি, আমি মেহেরি ডরথি, মেম্বার অফ বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটি, এবং আমার সাথে রয়েছে অর্পণ বড়াল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটি। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আছেন রাজু আহমেদ, উনি কিছুক্ষণ পরে জয়েন করবেন। আর রাজু আহমেদ বর্তমানে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন গাজী টিভিতে। নাফিসা ইসলাম বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং কাইসার রাজীব শেরপা বর্তমানে সিনিয়র এইচআর ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এসিআই লিমিটেডে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় বের করে এখানে জয়েন করার জন্য। এই পর্যায়ে অর্পণকে অনুরোধ জানাচ্ছি বাকি অংশ পরিচালনার জন্য। জি, ধন্যবাদ মেহেরি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি জিজ্ঞাসা রাখতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম এগ্রি বিজনেস কোম্পানি এসিআই এর সিনিয়র এইচআর ম্যানেজার কায়সার রাজীব শেরপা স্যারের কাছে। স্যার, একজন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিসোর্স পারসন এবং কর্পোরেট জব হোল্ডার হিসেবে করোনা পরবর্তী প্রতিষ্ঠানের কর্মীদের আপনি কেমন ভাবে দেখতে চান? ধন্যবাদ কায়সার রাজীব শেরপা স্যার। ধন্যবাদ অর্পণ বড়াল, আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার ম্যাডামকে শুভেচ্ছা, এবং আরেকজন যিনি মডারেটর হিসেবে আছেন তাকেও শুভেচ্ছা জানিয়ে আমি আসলে আলোচনাটা শুরু করছি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আলোচনা আপনারা শুরু করেছেন। সেটা হচ্ছে যে করোনা পরবর্তী সময়ে বা করোনার সময়ে আসলে এমপ্লয়ীদের মনোভাব কি থাকা উচিত। আপনি জানেন যে এই সিচুয়েশনটা বেশ ডিফিকাল্ট একটা সিচুয়েশন অবশ্যই, এবং এখানে যার কারণে মানুষের অফিসে যেভাবে ফিজিক্যাল স্পেসে আমরা যখন কাজ করি, অর্থাৎ ফিজিক্যাল স্পেস মানে হচ্ছে অফিসে গিয়ে যে কাজ করা, সেখানে কিন্তু কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং হচ্ছে লকডাউনের বিষয় থাকে এবং স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় থাকে। তো সব মিলিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়ি থেকে কাজ করার একটা এই বিষয়টা কিন্তু এখন অনেক বেশি প্রচলিত হয়ে যাচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোমে। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে একটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে কাজ করা, এটা যেমন একটা পরিবর্তন, এটা যেমন একটা চেঞ্জ, এ ধরনের কিন্তু অনেক ধরনের চেঞ্জ কিন্তু অর্গানাইজেশনে আসছে। আগে যেভাবে আপনি হয়তো কাগজপত্র দিয়ে অ্যাপ্রুভাল নিতেন, কোন একটা কাজের অ্যাপ্রুভাল করতে হতো, এখন কিন্তু সেটা অনলাইনে কাজটা সারতে হবে। আগে যে মিটিংটা হতো ফিজিক্যাল স্পেসে চেয়ার টেবিলে বসে বা অফিসের কোন একটা মিটিং রুমে বসে, সেই মিটিংটা কিন্তু এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিন্তু হয়ে যাচ্ছে। আগে যে বিভিন্ন ধরনের অনেক সময় অনেক প্রোগ্রামস হতো, সেগুলোও কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে। আগে ফিল্ডে আপনি অনেক সময় অনেকে সেলস করে, বিভিন্ন সেলস অ্যাক্টিভিটির জন্য কাস্টমারের কাছে যায়, সেটাও কিন্তু এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে। বিভিন্ন
ক্যাম্পেইন গুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে, কিভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করে বা তাদের ডেমনস্ট্রেশন করা, সেগুলো পর্যন্ত এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে। সো অর্থাৎ একটা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে যদি আমরা দেখি যে প্রতিনিয়ত একটা শব্দই, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেঞ্জ। অর্থাৎ চেঞ্জটা যে হচ্ছে এটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ প্রতিনিয়ত আপনার চেঞ্জ হবে, পরিবর্তন হচ্ছে। অর্গানাইজেশনে একটা পরিবর্তন বা চেঞ্জ, এটা হলো কনস্ট্যান্ট, এটা একেবারে থাকছেই। প্রতি মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা দিন চেঞ্জ থাকছে। এজন্য আজকে যে অর্পণ বড়াল প্রশ্নটা করেছে খুব যথার্থ, যে আসলে কর্মীদের মনোভাবটা বা কর্মীদের আমরা কিরকম দেখতে চাই। প্রথমত হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি। নাম্বার ওয়ান পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি। আমরা যারা কাজ করব, আমি কাজ করছি বা আমরা যারা কাজ করছি, ইভেন ম্যাডাম উনার ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, প্রত্যেকের জায়গায় এবং আমরা যারাই আছি প্রত্যেকের জায়গা থেকে কিন্তু আমাদের অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি, সেই জায়গাটাতে অ্যাডাপ্টেবল হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে। অ্যাডাপ্টেবল মানে যে কোনো ধরনের সিচুয়েশন আসুক না কেন, সেটা আমি অ্যাডাপ্টেবল করব। মানুষ তো প্রাকৃতিকভাবে খুব অ্যাডাপ্টেবল একটা প্রাণী, সেই অ্যাডাপ্ট করার মতো অ্যাবিলিটিটা থাকতে হবে। আমি যদি বলি যে না, আমি এখন অনলাইনে মিটিং করতে পারবো না, অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করতে পারবো না, তো তখন হবে কি, তখন প্রতিষ্ঠানের কাছে কিন্তু আপনি বোঝা যাবে যে না, এ আসলে ফিট না, এই সময়ের জন্য ফিট না। এবং ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল হতে হবে কিরকম, যে অফিস টাইমিং গুলা পরিবর্তন হয়ে যেতে পারে। অফিসের মধ্যে কিন্তু রিস্ক স্কেজুলিং হতে পারে। কেউ 10টা থেকে 4টা কাজ করবে, কেউ হয়তো দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হতে পারে। কেন হতে পারে? কারণ আমি একই সময়ে এতজন মানুষকে 100% এমপ্লয়িকে অফিস রাখবে না। যখন করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক হবে, তখন 50% এমপ্লয়ি হয়তো আমরা একটা অফিসে অ্যালাউ করতে পারবো। তো তখন কি হবে? কিছু এমপ্লয়ি রবি, মঙ্গল, বৃহস্পতি আসবে, কেউ হয়তো শনি, সোম, বুধ আসবে। তো এটা এক ধরনের পরিবর্তন। আবার কেউ হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, কেউ দুপুর থেকে রাত পর্যন্ত হয়তো কিছুটা কাজ করবে। তো এই যে পরিবর্তনের সাথে অ্যাডাপ্ট করতে পারা, ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করতে পারা, এই জায়গাটায় কিন্তু এই মানসিকতাটা থাকতে হবে। এটা হলো নাম্বার ওয়ান। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক স্যাভিনেস। অর্থাৎ যে এখন আসলে আগে যেটা ছিল যে মোটামুটি একটা লেভেলে বলতাম যে আমরা প্রফিসিয়েন্সিটা কেমন আছে বা বেসিক লেভেলের প্রফিসিয়েন্সি আইটিতে। এখন কিন্তু আসলে বলা হচ্ছে টেক স্যাভিনেস। স্যাভিনেস মানে হচ্ছে সে টেকনোলজিক্যাল যে অ্যাসপেক্ট গুলো, সেই বিষয়গুলোতে সে খুবই দক্ষ, সে খুবই স্যাভি। অর্থাৎ তার কাছে এটা খুব ন্যাচারাল ব্যাপার। সে টেকনোলজিক্যাল যে কোনো, আমরা বলি টুল, যে কোনো আইটি টুল সে খুব সহজভাবে ব্যবহার করতে পারে। যেমন আপনি এখানে স্ট্রিম ইয়ার্ড দিয়ে আপনি করছেন, এটা একটা আইটি টুল। জুম, এটা একটা আইটি টুল। কিন্তু এই একটা জুমের মাধ্যমে কিন্তু অনেক ধরনেরই করা যায়। একটা মিটিং করা যায়, প্রেজেন্টেশন শেয়ার করা যায়। আপনি জুমের মাধ্যমে কয়েকটা ভাগে ভাগে কয়েকটা কয়েকটা টিম নিয়েও কিন্তু করতে পারেন, যে মিটিং করতে পারেন। সে একটা মিটিং এ 50 জন আছে, 50 জনকে 10টা টিমে ভাগ করে আপনি পাঁচজন করে নিয়েও কিন্তু মিটিং করতে পারবেন। তারপর তো এটা হলো একটা টুল। তারপর কমিউনিকেশনের বিভিন্ন ধরনের টুল আছে, যেগুলো হলো অনলাইন প্ল্যাটফর্মে আপনি এখনই করতে পারতেন। আগে যেগুলো সরাসরি কথা বলতে পারতেন, এখন আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে যেতে হবে। এজন্য টেক স্যাভিনেসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ল্যাপটপে বা আপনার পিসিতে ইউজ করেন কিংবা আপনার মোবাইলের মাধ্যমে, সব জায়গা থেকে কিন্তু আপনাকে এই টেক স্যাভিনেস গুলো থাকতে হবে। আগে যেমন ছিল, কেউ সেলস করতে যেত, তো সেলস করতে হলে সে সরাসরি গিয়ে সেলস করতো। এখন তাকে অনলাইনে বসে সেলস করতে হবে। তাকে হয়তো একটা ভিডিও বানাতে হবে, সেই ভিডিও, একটা বেসিক ভিডিও বানিয়ে সেই ভিডিও এডিটিং করা, সেই লেভেলের ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে। অর্থাৎ সে যেন একটা ভিডিও বানাতে পারে, ভিডিও এডিট করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম, আপনি ইলাস্ট্রেটর বা আহ, আপনি বেসিক যেসব এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ, ইলাস্ট্রেটর, এই যে কমিউনিকেশনের বিভিন্ন একটা জিনিস আপনি কমিউনিকেট করতে হলে কমিউনিকেশনের যে মাধ্যমগুলো, সেগুলোতে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। অত্যন্ত দক্ষতার সাথে সেগুলো ব্যবহার করতে জানতে হবে, অনলাইন টুল গুলো ব্যবহার করতে জানতে হবে।
গুগলের বিভিন্ন অনলাইন টুল আছে, গুগল ডক্স আছে, গুগল ড্রাইভের মাধ্যমে যে আপনার ডেটাগুলো রাখা, ডেটা একজনকে আরেকজনের সাথে শেয়ার করা, বড় বড় ফাইল শেয়ার করা। তো কন্টিনিউয়াসলি আপনার আহ, আগে চিন্তা করতে হবে, আগে অফিসে কাজ করতে হলে যা যা করতে হতো সেগুলো এখন অনলাইনে বসে যেন আপনি করতে পারেন, সেই মানসিকতার জন্য। অর্থাৎ এজন্য যা যা টেক সেভিনেস দরকার, যা যা টেকনোলজিক্যাল আপনার ইনপুটস দরকার, যা যা স্কিলস দরকার, সেটা কিন্তু আপনাকে করে ফেলতে হবে। ওটা যদি আপনি না করেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। এবং অর্গানাইজেশন যেটা বলেছে, আগে যেটা ছিল যে আমরাও যখন জবে জয়েন করেছি তখন ছিল প্রথমত একটা বেসিক আইটি স্কিল কারো আছে কিনা। সে যদি আইটি স্কিল থাকে, বেসিক আইটি স্কিল, তাহলে সে একটা জায়গায়। কিন্তু এখন কিন্তু দেখতে হবে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ টেক স্যাভিনেস থাকতে হবে, তার আইটি স্কিলটা হতে হবে অ্যাডভান্স লেভেলের একদম। সো ইউনিভার্সিটি থাকার সময়, এখন যখন লকডাউনের সময়, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের অনেক সময় আছে, এই সময়টা কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। কিভাবে আপনি কাজে লাগাবেন? আপনি আমাদের লিঙ্কডইনে বিভিন্ন অনেক কোর্স আছে, অনলাইনে কোর্স আছে, অনেক অনলাইনে ফ্রি কোর্স আছে, আপনারা সেগুলো বসে বসে ফ্রি কোর্সগুলো নিতে পারেন। ইউটিউবে গেলেই আপনি যদি এখানে যে কোনো বিষয় নিয়ে খালি জানতে চান, আপনি সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর, অনেক ছোট ছোট, একেবারে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের এক একটা টিউটোরিয়াল চলে আসবে, আপনি কিন্তু শিখতে পারেন। এবং খুব ভালো হচ্ছে লিঙ্কডইনের যে লার্নিং একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। সেখানে আমি দেখেছি, রিসেন্টলি আমি দেখেছি বাংলাদেশের যে 10 মিনিট স্কুল, ওরাও কিন্তু অনেক কিছু নিয়ে আসতেছে, যে কিভাবে একটা ভালোভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। কারণ আপনি, সবাই করতে পারে, কিন্তু আপনি কতটা ভালোভাবে করতে পারেন, কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। এবং টেক সেভিনেস এর একটা সহজ ইয়েটা হচ্ছে যে এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তাহলে আপনি 10টা কথা, যে কথাটা বলতে 10টা কথা বলা লাগতো, আপনি হয়তো একটা স্লাইড দিয়ে সেটা তৈরি করে ফেলতে পারতেছেন। একটা চমৎকার স্লাইডের মাধ্যমে, চমৎকার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আপনি সেটা করে ফেলতে পারছেন। তো এজন্য আপনাকে টেকে, অর্থাৎ আইটি রিলেটেড বিষয়গুলোতে অত্যন্ত স্যাভি হতে হবে। এবং আইটির একটা মজার বিষয় হচ্ছে, এখানেও কিন্তু ওই কথাটা আসবে, চেঞ্জ। কারণ আইটিতে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ আসে। তো আইটিতে যদি আপনি ভালো করতে চান, ওই একবার একটা ট্রেনিং করে বসে থাকলে হবে না। অর্থাৎ আপনাকে কন্টিনিউয়াসলি আইটির ওই জায়গাটায় কিন্তু ইভলভ করতে হবে। আইটির সিস্টেম গুলো যেভাবে ইভলভ করবে, আপনাকেও কিন্তু আপনার নলেজটা এবং স্কিলটা সেভাবে ইভলভ করতে হবে। সেখানে যখন আইটি টুলে যখন একটা পরিবর্তন আসবে, আপনাকেও কিন্তু সেই জায়গাটায়, আপনাকেও কিন্তু সেটা শিখে নিতে হবে, আপনাকেও সেটা শিখে ফেলার চেষ্টা করতে হবে। এই মানসিকতাটা থাকতে হবে যে আইটি রিলেটেড আমি খুব স্যাভি হব। দ্বিতীয়ত হচ্ছে যে লাইফ লং লার্নিং এর একটা মানসিকতা থাকতে হবে। যে আগে যেটা ছিল, যে মানুষ লেখাপড়া করতো, লেখাপড়া করে চাকরিতে যেত, চাকরি সকাল সন্ধ্যা চাকরি, চাকরির পরে বাসায় এসে বসে থাকতো, বা আহ, বাসায় এসে এন্টারটেইনমেন্ট, টিভি টিভি দেখা, গল্প করা বা ইত্যাদি। এখনো অবশ্যই সেটা আছে, কিন্তু এখন এটার সাথে একটা জিনিস আছে, লার্নেবিলিটি। অর্থাৎ কর্মীদের মনোভাবে যে প্রশ্নটা করেছেন, যে কি ধরনের, একটা হলো লার্নেবিলিটি থাকতে হবে। অর্থাৎ একজন এমপ্লয়ি, তার লার্ন করার অ্যাবিলিটিটা কতটুকু, সে কি লার্নেবিলিটিটা কি হাই না কম। যে একটা মানুষ এই মুহূর্তে কম জানতে পারে, কিন্তু তাকে একটা ট্রেনিং করলে কি সে কি খুব দ্রুত পিক আপ করতে পারে কিনা, অথবা সে নিজের থেকেও লার্ন করার ইচ্ছা শক্তিটা কেমন, এবং সেটা গ্র্যাব করার অ্যাবিলিটিটা কেমন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লার্নেবিলিটি। এবং দ্বিতীয়টা হচ্ছে লাইফ লং লার্নিং, যেটা বলেছিলাম, যে আগে যেটা ছিল শুধু অফিস, নর্মালি অফিস কেন্দ্রিক ছিল, কিন্তু এখন কিন্তু আপনি চাকরির সাথে সাথে আপনাকে কিন্তু লেখাপড়া কিছুটা করতে হবে। কেন করতে হবে? এটা হচ্ছে যে, যেহেতু এখন বলেছি পরিবর্তন হচ্ছে, তো পরিবর্তন যদি হয়, প্রতিনিয়ত পরিবর্তন হতে হয়, আপনার অফিসে বিভিন্ন সময়, কাজের সময় সেটা হতে পারে, এবং অফিসেও কিন্তু কাজে বিভিন্ন সময় কিছুটা ব্রেক টাইম থাকে, সেই সময়েও হয়। এবং অন্যান্য সময়, শুক্র শনিবার ছুটির দিনে অথবা অফিস শেষে মাঝে মাঝে এই টিউটোরিয়াল গুলা দেখা, ওয়ার্ল্ডে বিভিন্ন পরিবর্তন কি কি আসতেছে, চেঞ্জ কি কি আসতেছে, বিশেষ করে ডিজিটাল সেক্টরে কি চেঞ্জ আসতেছে, সেই জিনিসটা কিন্তু আসলে মানসিকতা থাকতে হবে, যে আই উইল বি এ লাইফ লং লার্নার। তাহলে একজন অনেক ভালো করতে পারবে। করোনা পরবর্তী সময় যেটা বলা হচ্ছে যে
এই সময়টা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, একটা ডিফিকাল্ট সময় আসছে। তো ডিফিকাল্ট সময় যখন আসে অ্যাম্বিগিটি বেশি থাকে, অর্থাৎ আপনি কিন্তু জানেন না যে কালকে কি ধরনের একটা সিচুয়েশন আসবে। এমন একটা সিচুয়েশন হতে পারে যে এটা, তো ওই সিচুয়েশনটাকে আপনার কোনো কলিগ অসুস্থ হতে পারে, হুট করে করোনা পজিটিভ হতে পারে, তো তার কাজটা কিন্তু আপনাকে দেওয়া হতে পারে যে, তো উনি তো ২-৩ সপ্তাহ তো তাহলে বাড়িতে থাকবেন, ওই ২-৩ সপ্তাহে কিন্তু আপনার সেই কাজটা করতে হবে। আগে যে জিনিসগুলোতে একটা প্ল্যান থাকতো, ঠিক আছে? তো স্যার, এরপরে হুম, ধন্যবাদ স্যার। স্যার, আমরা আপনার কাছে পুনরায় আবার জিজ্ঞাসা নিয়ে আসবো স্যার। আপনার এই রিসোর্সফুল এবং কর্মীদের দক্ষতা সম্পন্ন সুন্দর আলোচনার জন্য অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার আমি একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাফিজা ইসলাম ম্যামের কাছে যাব। আহ, আজকের করোনা পরবর্তী প্রতিষ্ঠানের কর্মীদের কর্মদক্ষতা শীর্ষক অনুষ্ঠানে কিনোট স্পিচ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাফিজা ইসলাম ম্যাম। আমি ম্যামকে অনুরোধ করব, ম্যাম কাইন্ডলি আপনার বক্তব্যটি উপস্থাপন করুন। ধন্যবাদ নাফিজা ইসলাম ম্যাম। জি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? ওকে, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আই এম ফিলিং ভেরি অনার্ড যে বাংলাদেশ এগ্রো বিজনেস সোসাইটি এত সুন্দর একটা সেশন এবং এত টাইম ডিমান্ডিং একটা সেশন অর্গানাইজ করেছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আর অবশ্যই আমি মিস্টার শেরপাকে বলবো, উনি খুব সুন্দরভাবে পয়েন্টগুলো তুলে ধরেছেন। আমার বলার জন্য আর কিছুই আছে কিনা আমি জানি না, কারণ উনি সব জিনিসগুলোই কভার করে ফেলেছেন, কারণ ওনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলো থাকে, যে কারণে ওনারা আরো ভালো বলতে পারেন। তো যেহেতু আমাকে ইনভাইট করা হয়েছে এই প্রোগ্রামে, আমি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো ইফ ইউ অ্যালাউ মি, আমি ওটা একটু স্টার্ট করব। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল লেট মি নো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো, দেখা জি যাচ্ছে? ম্যাম, আমরা স্লাইড দেখতে পাচ্ছি ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আমি শুরু করছি। At the very beginning, let me introduce myself. I'm Nafiza Islam, Assistant Professor, Department of Management Studies, Jahangarnagar University. And our today's topic is employee productivity. Definitely, we have a focus on post-pandemic situation. এই ছবিটা আমি সাজিয়েছি জাস্ট বোঝানোর জন্য যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের কি কি ধরনের চেঞ্জ গুলো হয়েছে। মিস্টার শেরপা অনেক চেঞ্জের কথা বারবার বলেছেন, তো চেঞ্জটাই হচ্ছে নিউ নর্মাল। নিউ নর্মালের আরেকটা সিনোনিম হচ্ছে চেঞ্জ। অনেক ধরনের বিজনেস আমরা অনেক ধরনের চেঞ্জ দেখেছি, যেমন কিছু বিজনেস খুব ফ্লারিশ করেছে, হ্যাঁ, কিছু বিজনেস কিন্তু আবার ক্লোজ ডাউন হয়েছে, কিছু বিজনেস ফোর্সফুলি কোলাপস করেছে বিকজ দে ক্যান নট সার্ভাইভ। আর ফ্লারিশ করেছে যেমন আমরা কিছু সেক্টর আছে, এন্টারটেইনমেন্ট সেক্টর আছে, হেলথ সেক্টর আছে, টেলিকমিউনিকেশন, দেন আমরা যদি বলি ইন্টারনেট সার্ভিস, তারপরে এই ধরনের কিছু কিছু সেক্টর যেগুলো খুব ভালো ফ্লারিশ করেছে। তো পুরো বিজনেস সেক্টরে কিন্তু খুব বিশাল একটা চেঞ্জ এসেছে। ডেফিনেটলি এই চেঞ্জের একটা ইম্প্যাক্ট থাকবে এবং এই ইম্প্যাক্টটা অনেক লং টার্ম হবে। যেমন আমরা এখন বলছি নিউ নর্মাল, তো নিউ নর্মালটা আসলে কি, এটা এখন খুব কমন সবার মুখে মুখে, নিউ নর্মাল নিউ নর্মাল, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট নিউ নর্মাল, অর এই নিউ নর্মালটার আসলে ইম্প্যাক্টটা কি, অ্যাপ্লিকেবিলিটিটা কি বিজনেস সেক্টরে। ফার্স্ট হচ্ছে চেঞ্জ, যেটা মিস্টার শেরপা বারবার করে বলছেন, চেঞ্জ চেঞ্জ এন্ড চেঞ্জ। চেঞ্জটা নিউ নর্মালের একটা আরেকটা নাম হয়ে গিয়েছে এবং আমরা একটা নিউ সাইবার ওয়ার্ল্ডের মধ্যে, একটা নিউ সাইবার ওয়ার্ল্ডের যুগ শুরু হয়ে গেছে, যেটা আমাদের অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিজনেস, আমি বিজনেস সেক্টরটাকে ফোকাস করছি, আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্টেইং অ্যাফ্লোট। নাও দিস ইজ দ্য টাইম টু রিভাইজ দ্য ফাইন্যান্সিয়াল গোলস, কারণ ফাইন্যান্সিয়াল গোলস গুলো যদি আমরা এখনই, দিস ইজ দ্য হাই টাইম এটাকে রিভাইজ করার। আমরা যদি এটাকে রিভাইজ করতে না পারি তাহলে আমাদেরকে এখন উই হ্যাভ টু থিঙ্ক ইট ইন আ ডিফারেন্ট ওয়ে, কারণ আগে যেভাবে গোলটা সেট করেছি এখন ঠিক সেম ভাবে গোলটাকে সেট করা যাবে না। ওপেন সিস্টেম, এটা ওপেন সিস্টেম বলতে যেটা বোঝায় আমি একটু বলি ছোট করে। ওপেন সিস্টেম হচ্ছে এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করা।
এনভায়রনমেন্টের সাথে আমাদের সবসময় ইন্টারাক্ট, এবং আমি যে বললাম শুরুতে যে কিছু বিজনেস কিন্তু ফোর্সফুলি কোলাপস করেছে, তার একটা বড় কারণ তারা ওপেন সিস্টেমটাকে প্র্যাকটিস করতে পারে নাই, তারা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে। সো এনভায়রনমেন্টকে ইগনোর করে আমরা কখনো, এবং সেটা এক্সটার্নাল ইন্টারনাল, এনভায়রনমেন্টকে ইগনোর করে কখনোই কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। সেটা হয়তো একটা টাইম বিং সার্ভাইভ করা যাবে, বাট এই যে একটা সিচুয়েশন যেটা আমরা কখনো চিন্তাও করি না, কখনো ভাবিও নি যে এরকম একটা সিচুয়েশন হবে, এই ধরনের সিচুয়েশন যে কোনো সময় আসতে পারে। সো বিজনেস অর্গানাইজেশনকে কিন্তু সেটার জন্য রেডি থাকতে হয়। আর এখন ইনোভেশন এবং ক্রিয়েটিভিটিকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ এখন কাস্টমারদের ডিমান্ড অনেক চেঞ্জ হয়ে গেছে এবং তারা নতুন নতুন রিকোয়ারমেন্ট কিন্তু তৈরি হচ্ছে, কাস্টমারকে স্যাটিসফাই করাটা কিন্তু এখন খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। সেই জন্য ইনোভেশন এবং ক্রিয়েটিভিটিটা কিন্তু এটার কোনো অপশন নাই। ওকে, সো এই স্লাইডে আমি আমার আজকের প্ল্যানটা একটু ছোট করে দেখানোর চেষ্টা করেছি। যেমন আমি ফার্স্ট একটু ইফেক্ট অফ কোভিড-19 নিয়ে কথা বলবো, তারপরে কিভাবে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা যায় সেটা সেই ব্যাপারে একটু হাইলাইট করবো। ফাইনালি আমার একটা ছোট্ট সেশন আছে যে হায়ার এডুকেশন নিয়ে আমি কিছু কথা বলবো, কারণ আমাদের এই প্রোগ্রামটা যে কন্ডাক্ট করেছে যে সোসাইটিটা, তারা শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির, তো স্টুডেন্টদের, এবং আমার মনে হয় আমাদের মোস্ট অফ দ্য ভিউয়ার স্টুডেন্টস, তো তাদের জন্য হয়তো এটা একটা বেটার কিছু মানে মেসেজ ক্যারি করবে। তো ফার্স্ট আমি বলি যে ইফেক্ট অফ কোভিড-19 ইন বিজনেস অর্গানাইজেশন, এই ইফেক্টটা কিন্তু তিন ভাবে হয়েছে। একটা হচ্ছে ওয়ার্কের উপরে, একটা হচ্ছে ওয়ার্কারের উপরে, আর একটা হচ্ছে ওয়ার্ক প্লেসের উপরে। আমি যদি একটু ডিটেইলে বলতে যাই যে ওয়ার্কের উপরে কিভাবে এই ইফেক্টটা কিভাবে হয়েছে, যেমন ওয়ার্কের কিন্তু নতুন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আই এম সরি ম্যাম, কিন্তু আপনার স্লাইডটা মেবি চেঞ্জ হচ্ছে না ম্যাম। Why this is happening? Let me check. Okay. হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এবার চেঞ্জ হচ্ছে ম্যাম। Now you can see. হ্যাঁ, এবার চেঞ্জ হচ্ছে ম্যাম। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। একটু দেখেন চেঞ্জ হচ্ছে নাকি এখন? জি ম্যাম, আচ্ছা ঠিক আছে। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার ওয়ার্কপ্লেস? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। সো ওয়ার্কের ক্ষেত্রে এই যে নিউ প্যাটার্ন অফ ওয়ার্ক, এই যে ওয়ার্ক, এই যে আমরা টেকনোলজি বেসড ওয়ার্ক হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ওয়ার্কের আরো কিছু নতুন নতুন প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন। রেস্ট্রিকশন অন ট্রাভেলিং, কিছু কাজ আছে যেগুলোতে প্রচুর ট্রাভেল করতে হয়, ট্রাভেলিংটা একটা ফার্স্ট রিকোয়ারমেন্ট, সেটার উপর একটা রেস্ট্রিকশন চলে আছে। তারা কিভাবে কাজ করবে, যেমন মিস্টার শেরপা বললেন যে যারা সেলসে কাজ করে, ডেফিনেটলি তাদের একটা কাস্টমারদের সাথে একটা ডিরেক্ট কমিউনিকেশন করতে হয়, এখন কিন্তু তারা সেটা করতে পারছে না, বাট তারা কিন্তু তাদের কাজটা স্টপ করে রাখছে না, তারা কিন্তু একটা ওয়ে বের করে নিচ্ছে। সেফটি ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। এখন একটা রেস্টুরেন্ট থেকে যখন আমরা খাবার আনি, এবং দেখবেন যে ফেসবুকে যারা, আপনারা হয়তো বা খেয়াল করে থাকবেন, ফেসবুকে যারা বিভিন্ন মানে তাদের প্রমোট করছে তাদের প্রোডাক্টকে, তারা কিন্তু বারবার সেফটি ইস্যুটাকে বারবার তুলে আনছে। তাদের কিন্তু প্রথমেই বলছে আমরা কিন্তু সেফটি মেনটেন করি, আমরা কিন্তু এভাবে প্যাকেজিং করি। সো সেফটি ইস্যুটা কিন্তু এখন প্রথমে চলে আসছে, এবং কাস্টমার ডিমান্ড প্রায়োরিটি অনেক চেঞ্জ হয়েছে, সেটা তো আমি বললামই শুরুতেই। ওয়ার্কারদের ক্ষেত্রে কি ইফেক্টটা হচ্ছে? ফার্স্ট হচ্ছে তারা একটা ভার্চুয়াল টিম হিসেবে এখন কাজ করছে, এবং এই ভার্চুয়াল টিমটাকে অবশ্যই হাই ফাংশনিং হতে হবে, না হলে টিম ওয়ার্ক ভালো হবে না। ফ্লেক্সিবল ওয়ার্কিংটা এখন তারা প্রেফার করছে বেশি। এমপ্লয়ীদের পারফরমেন্স কিছু কিছু ক্ষেত্রে রিডিউস হয়ে যাচ্ছে, তাদের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং এর উপরে কিছু ইম্প্যাক্ট ডেফিনেটলি আসছে। জব ইনসিকিউরিটি, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ প্রথমেই আমাদের যে অ্যাঙ্কর সে কিন্তু বললো যে অনেক মানুষ কিন্তু মানে তাদের চাকরি হারাচ্ছে। তো এই ইনসিকিউরিটিটা নিয়ে কিন্তু তারা কাজ করছে। ফাইন্যান্সিয়াল ওরিস্ক আছে, কারণ ডেফিনেটলি আমাদের অনেক কিছুতেই আমাদের এক্সপেন্স কিন্তু ঠিকই আছে, বাট আমাদের ইনকাম যখন কমে যাচ্ছে তখন ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ওরিস্ক গুলো কিন্তু চলে আসে। অ্যাট দ্য সেম টাইম যারা এফেক্টেড হচ্ছে তাদের জন্য মেডিকেলের এক্সপেন্সটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং এমপ্লয়ীদের বিহেভিয়ারও কিন্তু চেঞ্জ হচ্ছে।
ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে একটা হচ্ছে ডিপেন্ডেন্স অফ টেকনোলজি, হয়তো আমার এই টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো নাই, সেগুলোকে আমার এখন ইনস্টল করতে হচ্ছে। হেলথ এবং সেফটি ইস্যুটাকে ফোকাস করতে হচ্ছে। কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ এখন কিন্তু লং ডিস্টেন্স কমিউনিকেশন করা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হচ্ছে, অফিসে যে কাজগুলো হচ্ছে ক্লিনিং মেজার্সটাকে রিইনফোর্স করতে হচ্ছে, কিছু রেস্ট্রিকশন ফলো করতে হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পলিসিসটাকে রিভিউ করতে হচ্ছে। এই এফেক্ট গুলো আমরা দেখি বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন। নাও হোয়াট টু ডু, আমরা কি এগুলো আছে এই জন্য আমরা হাত মানে উই শুড সিট আইডল যে আমার কিছু করার নাই কারণ আই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দিস সিচুয়েশন, আমরা কি সেটা করবো? ডেফিনেটলি নট, তাই না? ওইটা তো ওপেন সিস্টেম না। ওপেন সিস্টেমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে, এবং এটা শুধু অর্গানাইজেশন থেকে কিন্তু না, সবসময় শুধু অর্গানাইজেশনই করে দিবে আমাকে সবকিছু, দ্যাট ইজ নট দ্য থিং। এটা একটা, এখানেও একটা টিম ওয়ার্ক কাজ করবে, অর্গানাইজেশনাল সাপোর্ট এবং এমপ্লয়ি রোল দুটোই। অর্গানাইজেশনাল সাপোর্টের মধ্যে আমি আবার দুটো ভাগে ভাগ করে দেখিয়েছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। একটা হচ্ছে ম্যানেজমেন্ট রোল, আর একটা হচ্ছে এইচআর রোল। ম্যানেজমেন্ট রোল বলতে আমি আসলে মেইনলি বুঝাচ্ছি যে টপ ম্যানেজমেন্ট, কারণ টপ ম্যানেজমেন্ট যেই পলিসি, তারাই মানে মেইন পলিসি মেকার বা ডিসিশন মেকার, সো কালচারটা তারাই বিল্ড আপ করে, সো তাদের একটা বিশাল একটা ডেফিনেটলি একটা সাপোর্ট এখানে দরকার হয়। একটা যেমন হচ্ছে গোল এক্সপেকটেশন, জব এক্সপেকটেশন অ্যান্ড গোল, এটাকে একটু রিভিউ করার টাইম এসেছে। আগে যেটা ছিল ঠিক সেম গোল বা সেম এক্সপেকটেশন নিয়ে কিন্তু এখন কাজ করাটা ডিফিকাল্ট, এটাকে একটু রিভিউ করতে হবে, ক্লারিফাই করতে হবে, এবং এমপ্লয়িরা যে কাজ করছে তাদেরকে একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক হতে পারে, ফিডব্যাক পজিটিভ নেগেটিভ যেটাই হোক, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। ওই ফিডব্যাকটা থেকে এমপ্লয়ি যেন কিছু শিখতে পারে। একটা কমিউনিকেশন, এই যে কমিউনিকেশন গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে, এই যে লং ডিস্টেন্স কমিউনিকেশন যেটা বললাম, এটার কারণে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। কমিউনিকেশন গ্যাপ কিন্তু একটা বিশাল ব্যাপার, যে কমিউনিকেশন গ্যাপের কারণে কিন্তু আমার আমি যে গোলটা সেট করেছি এই গোলটা কিন্তু আমার অ্যাচিভ হবে না যদি কমিউনিকেশন গ্যাপ থাকে। সো এই ধরনের একটা ইফেক্টিভ সিস্টেম তাদেরকে ডেভেলপ করতে হবে, সো দ্যাট তারা খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে। এমপ্লয়ি এনগেজমেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। এমপ্লয়ি এনগেজমেন্ট আমরা যেটাকে বলি, এমপ্লয়িকে কিছু এমপাওয়ার করা, এমপ্লয়িকে এমপাওয়ার্ড করা, এটা করতে হবে। এটা করলে এবং তাকে এনগেজ করাটা খুব ইম্পর্টেন্ট। তাকে ফিল করাতে হবে সে অর্গানাইজেশনের একটা পার্ট। নিউ ইনোভেশন মেথড টেকনিক্স টুল, এটার মিস্টার শেরপাও এটা নিয়ে কথা বলেছেন। এটার আসলে কোনো বিকল্প নাই, এটা এখানে আমাদের যেতেই হবে, কারণ এখন অর্গানাইজেশন গুলো খুব কম্পিটিশন ফেস করছে, যে কারণে তাদেরকে ইনোভেশন বা ক্রিয়েটিভিটি দিয়ে তাদেরকে কাস্টমারদের ডিমান্ডও চেঞ্জ হয়েছে, যেটা আমি আগেই বলেছি। সো সেই অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে কিছু চেঞ্জেস আনতে হবে। ওপেন ডিসকাশন এমপ্লয়িরা, এই যে একটা ডিফারেন্ট কালচার, এই যে একটা আমরা বলছি চেঞ্জিং এনভায়রনমেন্ট, বা আমরা যদি বলি চেঞ্জ ম্যানেজমেন্ট, যেটাই আমরা বলি, এইটার এমপ্লয়িদের সাথে কিন্তু আমার একটা ওপেন ডিসকাশনের একটা জায়গা থাকতে হবে, এবং তাদেরকে অ্যালাউ করতে হবে, কারণ ওপেন ডিসকাশন তারা কিন্তু কাজটা করছে, তারা কিন্তু ফেস করছে মেইন প্রবলেমটা কি হচ্ছে। এই যে একটা নিউ সিস্টেম, যেমন আমি এখন আমার ইউনিভার্সিটিতে, আমি যে এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা ইউনিভার্সিটি যখন আমাদেরকে বললো অনলাইনে ক্লাস নিতে, তখনই কিন্তু নিচ্ছি, বাট অনলাইনে ক্লাস নিতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করছে সেটা কিন্তু স্টুডেন্টরা জানে এবং টিচাররা কিন্তু জানে। তারা কিন্তু এটা কিন্তু ম্যানেজমেন্ট অত ভালো বলতে পারবে না। সো টিচারদের কাছ থেকে যদি ফিডব্যাক নেওয়া হয়, স্টুডেন্টদের কাছ থেকে যদি ফিডব্যাক নেওয়া হয়, তাহলে কিন্তু মেইন প্রবলেমটা আইডেন্টিফাই করা যাবে। এখানে ওপেন ডিসকাশনের একটা কালচার যদি তৈরি করা যায়, হ্যাঁ, তাহলে নিউ আইডিয়াস আসবে, এট দ্য সেম টাইম প্রবলেম গুলোকে সামনে চলে আসবে। আরেকটা হচ্ছে ইউজিং নিউ টেকনোলজিস in order to increase efficiency, new technologies, যে টেক savviness যেটা আমাদের মিস্টার শেরপা বললেন। সো এটার উপরে আমাদের খুব ফোকাস করতে হবে। আমরা যা হয়তো মনে করেছি দরকার নাই, এভাবে চলে যাচ্ছে, এই যে যখন হঠাৎ করে একটা সিচুয়েশন চলে আসে, তখন কিন্তু, এবং টেকনোলজির জন্য কিন্তু আমাদের একটা ভালো ইনভেস্টমেন্ট দরকার হয়। সো হুট করে ওভারনাইট আমরা এটাকে কিছু করতে পারি, এখন দরকার হবে। ওকে, এটা ম্যানেজমেন্ট রোলটা নিয়ে কথা বললাম। এইচআর রোল,
এইচআর এর অনেক বিশাল রোল আছে এখানে, যেমন একটা ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে। এই যে বললাম এমপ্লয়িরা তাদের জব সিকিউরিটি মানে একটা ইনসিকিউরিটি ফিল করছে তাদের, সো এই যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, বা এই যে একটা নতুন ভাবে তারা কাজ করছে, অনলাইনে কাজ করছে, ভার্চুয়াল টিম হিসেবে কাজ করছে, এগুলো তাদের জন্য নিউ এক্সপেরিয়েন্স। সো এটাকে একটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের বাউন্ডারিতে আনা, সেখানে এইচআর একটা বিগ রোল প্লে করতে পারে। লার্নিং অর্গানাইজেশন, এটার ব্যাপারেও শেরপা স্যার বলেছেন, উনি এইচআর এক্সপার্ট, উনি এগুলো ভালো বলেছেন। সো লার্নিং ডেভেলপমেন্ট, এটাকে ফোকাস করতে হবে, এবং এটাকে এই যে একটা লার্নিং কালচার বা লার্নিং অর্গানাইজেশন যেটা বলি আমরা, লার্নিং অর্গানাইজেশন মানে হচ্ছে যেখানে নলেজ শেয়ারিং হয় এবং একটা লার্নিং কালচার যেখানে প্র্যাকটিস হয়। সো এইটাকে প্রমোট করা বা এই ধরনের একটা কালচার বিল্ড আপ করা, এটা কিন্তু এই কালচার এখানে এইচআর একটা মানে একটা ভালো রোল প্লে করতে পারে। এমপ্লয়ীদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল সিস্টেমটাকে রিভিউ করতে হবে। আমার যতদূর মনে পড়ে এগ্রো বিজনেস সোসাইটি তারা একটা সেশন করেছিল এমপ্লয়ি পারফরমেন্স অ্যাপ্রাইজাল নিয়ে। ডেফিনেটলি সেখানে এটা নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, যে এটাকে একটু রিভিউ করা দরকার। আগের সেম সিস্টেমটা এখন হয়তো বা কাজ নাও করতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে এমপ্লয়ীদেরকে তাদের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং এর জন্য একটা সাপোর্ট দেয়। তাদের মেন্টাল হেলথের ব্যাপারে এটা এটা এমন হতে পারে অর্গানাইজেশন গুলো শুধু অনলাইন মিটিং না করে তারা কিন্তু কিছু অনলাইন সেমিনারও করতে পারে, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট আসতে পারে বা এমন কেউ যারা মেন্টাল হেলথ নিয়ে কথা বলবে, মেন্টাল হেলথ এই ব্যাপারে তারা এক্সপার্ট। তারা হয়তো এমপ্লয়ীদের না কোনো মিটিং, ঠিক আছে আজকে কোনো মিটিং না, আজকে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, কিভাবে আমরা মেন্টাল হেলথ, কিভাবে আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারবো, কিভাবে আমরা এই জিনিসগুলো নিয়ে তারা কথা বললো। ই লার্নিংটাকে প্রমোট করতে হবে এবং ফ্যাসিলিটেটও করতে হবে। আমি প্রমোট করছি বাট আমার কোনো ফ্যাসিলিটিস নাই, তাহলে তো হয় না। আর ক্রাইসিস ম্যানেজমেন্ট এটা আমাকে হঠাৎ করে আমি কিন্তু একটা ক্রাইসিস ম্যানেজ করতে পারবো না, এটার জন্য আমার একটা প্রায়র কি বলে এটার একটা প্রায়র এক্সপেরিয়েন্স থাকতে হবে, এটার জন্য আমাদের একটা একটা প্রিপারেশন থাকতে হবে। সো এই ব্যাপারেও ট্রেনিং দেওয়া যেতে পারে, কারণ আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কতদিন লাস্টিং করবে উই ডোন্ট নো, এবং এরকম হতেই পারে যে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এটার একটা লং টার্ম, হয়তো এটা চলে যাবে বাট এটার একটা লং টার্ম ইফেক্ট থাকবে। সো আমাদের কিন্তু এটা একটা লার্নিং এখন, যে এই যে একটা ক্রাইসিস মোমেন্ট যে কোনো সময় আসতে পারে এবং উই হ্যাভ টু ম্যানেজ দ্যাট প্রপারলি। এবং ফাইনালি লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, নিউ নর্মালটাকে অ্যাডপ্ট করা, চেঞ্জটাকে এমব্রেস করা, এটার একটা প্র্যাকটিসও থাকতে হবে। ওকে, এখন আমি এমপ্লয়ীদের রোল নিয়ে একটু কথা বলি। শেরপা স্যার অলরেডি অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি নিয়ে উনি বলেছেন, সো এটা আমি আর রিপিট করছি না। এমপ্লয়ীদেরও কিছু রোল আছে, অর্গানাইজেশন তো সাপোর্ট গুলো দিবে, বাট সেই সাপোর্টটাকে তো অ্যাডপ্ট করতে হবে, সেই সাপোর্টটা থেকে বেনিফিট নিতে হবে। সো এই যে অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্যার যেটা বলেছেন যে আমি তো অনলাইনে ক্লাস নিতে পারি না, এটা বলে আমার বসে থাকলে তো হবে না, আমাকে এটা অ্যাডপ্ট করতে হবে, এটা যেভাবেই হোক। আমি নিজে মাঝে মাঝে আমার ছেলের কাছ থেকেও শিখি অনেক কিছু। তো এই অ্যাডাপ্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটিটাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং ক্রিয়েটিভিটি, ইনোভেশন, ক্রিয়েটিভিটিটা এখন অর্গানাইজেশনের একটা রিকোয়ারমেন্ট, একদম একটা অ্যাবসলিউট মাস্ট আমি বলতে পারি। সেক্ষেত্রে এটা কিন্তু এমপ্লয়ীদের কাছ থেকে আসাটা খুব জরুরি। এটা অর্গানাইজেশন যা করবে না, আমিও কিছু ইনপুট দিতে পারি। যখন অর্গানাইজেশন একটা ওপেন ডিসকাশন, একটা কালচার তৈরি করবে, সেখানে আমার ইনপুটটা কিন্তু খুব জরুরি। আমি ইনপুট না দিলে কিন্তু আমি কিন্তু কোনো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন তৈরি করতে পারবো না। ক্যারিয়ার প্ল্যানিংটা ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 5 বছর পরে কি হবে, এই 5 বছর পরে আমার কি কি ধরনের স্কিল দরকার হবে, এখন দরকার নাই বাট 5 বছর পরে আমার কি স্কিল দরকার হবে। আমার ক্যারিয়ার গোলটাকে রিভাইজ করা লাগতে পারে, স্ট্র্যাটেজিটা নতুন করে সেট করা লাগতে পারে, এগুলোকে ঠিক করা। এবং স্কিল ডেভেলপমেন্ট পরের পয়েন্টটাই, যে স্কিলগুলো কি কি ধরনের, টেকনিক্যাল স্কিল হতে পারে, এটা আমার অ্যাডাপ্টেবিলিটি স্কিল হতে পারে, প্রেজেন্টেশন স্কিল হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, স্কিলগুলোকে ডেভেলপ করা। স্ট্রেসটাকে ম্যানেজ করা, এটা আসলে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ স্ট্রেস ম্যানেজ করতে না পারলে তো ডেফিনেটলি আমাদের প্রোডাক্টিভিটি লোই হবে। ফাইন্যান্সিয়াল একটা রোড ম্যাপ তৈরি করা, আমরা সবাই এখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বা হয়তো এখন যাচ্ছি না, 5 বছর পর হয়তো আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বো। সো দিস ইজ দ্য হাই টাইম আমাদের একটা ফাইন্যান্সিয়াল রোড ম্যাপ তৈরি করা, কারণ ফাইন্যান্সিয়াল ওয়ারিজ যদি থাকে সেটা আমাদের একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর কি। এই পোর্শনটাতে আমি বলবো, আমি
সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা যদি নিজেদের SWOT অ্যানালিসিসটা করি, মানে আমাদের নিজেদের স্ট্রেংথ উইকনেস অনেকবার অসংখ্যবার করেছি, আবার করি, কারণ এখন আমাদের স্ট্রেংথ ম্যাম চেঞ্জ হয়ে আই গেছে, থিংক উইকনেস চেঞ্জ হয়ে গেছে। স্লাইডটা চেঞ্জ হয়নি ম্যাম। স্লাইডটা কেন চেঞ্জ হচ্ছে না? আচ্ছা দেখি ম্যাম আমরা SWOT অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, SWOT অ্যানালিসিসটাই দেখাচ্ছি, কিন্তু আমি এখন SWOT অ্যানালিসিসটাই দেখাচ্ছি। সো SWOT, আমার স্ট্রেংথ চেঞ্জ হয়ে গেছে, আমার উইকনেস চেঞ্জ হয়ে গেছে, ডেফিনেটলি অপরচুনিটি থ্রেটস which are external, সেগুলো তো অবশ্যই চেঞ্জ হয়েছে। এখন আমার নতুন করে আবার SWOT অ্যানালিসিসটা করতে হবে, এবং এটা করে আমাকে এই যে এটাকে বলে SWOT ম্যাট্রিক্স, অপরচুনিটি কিভাবে থ্রেটস আমি কিভাবে ম্যানেজ করতে পারি, এটা হচ্ছে WTO স্ট্র্যাটেজি। ওকে, সো এটা আমি মানে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে বলছি, এটা আমাদের নিজেদেরকে করতে হবে। স্লাইডটাকে দেখা যাচ্ছে? আমি স্লাইডটা চেঞ্জ করেছি, দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ মাই প্রেজেন্টেশন। ক্যান ইউ সি? SWOT ম্যাট্রিক্সটা দেখতে পান নাই না? এখন দেখা যাচ্ছে SWOT ম্যাট্রিক্সটা? জি ম্যাম। আচ্ছা, সো SWOT ম্যাট্রিক্সটা নিয়ে বললাম আর কি, যে আমাদের স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে হবে। আমাদের এটা ম্যাট্রিক্স এই কারণেই যে আমি ম্যাচ করব স্ট্রেংথের সাথে অপরচুনিটি, উইকনেসের সাথে অপরচুনিটি, স্ট্রেংথের সাথে থ্রেট, উইকনেসের সাথে থ্রেট। সো এটাকে ম্যাচ করে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করবো। এস স্ট্র্যাটেজি, ডব্লিউ স্ট্র্যাটেজি, এসটি স্ট্র্যাটেজি, ডব্লিউ2 স্ট্র্যাটেজি। ডব্লিউ2 স্ট্র্যাটেজিটা আমাকে হেল্প করবে আমার উইকনেস এবং থ্রেটটাকে ফেস করতে। ওকে, আচ্ছা, আর এখন আমি লাস্ট স্লাইডটাতে চলে যাই, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা ছোট্ট ডিসকাশন রাখবো রোডম্যাপ ফর হায়ার এডুকেশনের জন্য। ইউনিভার্সিটিগুলো মানে আমরা তো কর্পোরেটের কথা বলছি, কর্পোরেটে কারা যাবে? ইউনিভার্সিটির গ্রাজুয়েটরাই তো কর্পোরেটে যাবে, তাই না? সো অর্গানাইজেশন তার সাপোর্ট দিবে, বাট ডেফিনেটলি ইউনিভার্সিটিগুলো এই গ্রাজুয়েটদেরকে প্রিপেয়ার করা, বা এই যে একটা নতুন একটা এরা আমাদের সামনে আসছে, নতুন একটা সময় আসছে, এটার জন্য ইউনিভার্সিটিগুলোর কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত আর কি, যে কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা, স্পেশালি দোজ হু আর ভেরি ক্লোজ টু দ্য জব মার্কেট। যেমন একটা নিউ আইটি লিডারশিপ, এটা কিন্তু আমরা এই যে ইউনিভার্সিটিগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে, এটা হয়তো আমরা কখনো চিন্তাই করতে পারি না যে অনলাইনে ক্লাস হবে। আমাদের ফান্ডিং এর প্রবলেম আছে, আমাদের স্টুডেন্টদের অ্যাডাপ্টেবিলিটি, টিচার্সদের অ্যাডাপ্টেবিলিটি, ট্রেনিং এর ব্যাপার আছে। যদি এটা নর্মাল সময় আমরা যদি বলতাম, তখন হয়তো অনেক ধরনের বাধা আসতো, বাট এখন কিন্তু সবাই এটাকে এই জন্য আমাদের একটা আইটি লিডারশিপ এটা ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল ক্লাসরুম, এটা সব ইউনিভার্সিটিতে এটা থাকা উচিত। এটা 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 আমাদেরকে এই যে এই ধরনের টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেবিলিটিটা ইনক্রিজ করবে। ইউনিভার্সিটিগুলোতে অনেক রিসার্চ ওয়ার্ক হয়, বাট এই রিসার্চ ওয়ার্কগুলো স্টুডেন্টদের রিসার্চ হচ্ছে। সো এখানে যদি স্টুডেন্টদেরকে ইনভলভ করা যায়, কারণ আলটিমেটলি রিসার্চ থেকে যে ফাইন্ডিংসটা আসবে সেটা কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাপ্লাই করবে, এবং ইন্ডাস্ট্রিগুলোতে স্টুডেন্টরাই গিয়ে কাজ করবে। সো তাদেরকে যদি কোলাবোরেট করা যায়, তাহলে কিন্তু একটা বেটার হয়তোবা যে রেজাল্ট আমরা আশা করছি ওটা আমরা পাবো। স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা ডেভেলপ করতে হবে, কারণ এই ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি থেকে কিন্তু তাদের এই যে ক্রিয়েটিভিটি, ইনোভেটিভনেস বা অ্যানালাইটিক্যাল এবিলিটি এগুলো ডেভেলপ করবে। ইউনিভার্সিটিগুলো যে স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, যে স্ট্র্যাটেজি গুলো ফর্ম করবে, সেটাকে অবশ্যই সেটা ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে অ্যালাইন্ড হতে হবে। আমরা একটা ডিজিটাল ট্রান্সফরমেশনে যাব, বাট আমার স্ট্র্যাটেজি সেটা সাপোর্ট করে না, তাহলে তো আমার কাজ হবে না। ক্যারিয়ার কাউন্সেলিং আছে, অনেক ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে, বাট আমার মনে হয় এটাকে যদি আরেকটু এনরিচ করা যায়, যে ক্যারিয়ার কাউন্সেলিং এ আমরা যদি কর্পোরেটে যারা আছে তাদেরকে যদি একটু আমাদের সাথে একটা পার্টনারশিপে আনতে পারি, যে আমাদের স্টুডেন্টরা সেমিনার হোক বা তাদের জন্য একটা হয়তো বা কাউন্সেলিং আওয়ার হোক, যেটাই হোক, এরকম যদি করা যেতে পারে, তাহলে এই যে ক্যারিয়ার মানে কর্পোরেটে কি হচ্ছে এখন, নতুন চেঞ্জ গুলো হয়তো বা সবাই জানতে পারছে না, স্টুডেন্টরা জানতে পারবে তাদের কাছ থেকে। আমি TQM নিয়ে বলেছি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। দিস ইজ আ ম্যানেজমেন্ট ফিলোসফি ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা যে কাজটাই করি না কেন, ওটার মধ্যে একটা
মানে ইমপ্রুভমেন্টও যদি হয়, আজকে করলাম কালকে করলাম না, আগামীকাল করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, যেটাই টিকওয়েম ফোকাস করে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং প্রতিদিন প্রতি সেকেন্ডে আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। ইন্ডাস্ট্রি এক্সপোজার, সেটা আমরা অলরেডি আমি এটা নিয়ে কথা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশন থাকা উচিত। মানে আমরা তো যেমন গেস্ট লেকচারার হিসেবে আমাদের কর্পোরেট থেকে ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টরা আসতে পারেন, যারা কথা বলতে পারেন ক্লাসে, যে একটা টপিক নিয়ে তারা কথা বলতে পারেন বা একটা কোর্সের একটা পোর্শন তারা ডিসকাস করতে পারেন, তাহলে হয়তো বা থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যাল নলেজটা একটু গেইন হলো। আর কারিকুলাম ডেভেলপমেন্টটা একটু জব মার্কেট রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে ভালো, কারণ এখন অনেক আমাদের কিছু চেঞ্জ কারিকুলাম ডেভেলপমেন্টে করা দরকার এবং কিছু কোর্স আসা দরকার যেগুলো খুব যেগুলো যেমন এন্টারপ্রেনারশিপের উপর একটু বেশি বেশি কোর্স থাকা উচিত আমার এখন মনে হয়, কারণ এখন অনলাইন বিজনেসটা অনেক বেশি ফ্লারিশ করছে। সো এই অনলাইন বিজনেসটা ফ্লারিশ করার জন্য, বা যেটা অনেকেই হয়তো বা না সবাই করছে, আমিও করি, এভাবেই যাচ্ছে, বাট যদি তাদের একটা প্রপার ট্রেনিং থাকে, যদি যদি এরকম হয় যে তারা একটা ট্রেনিংটা তারা ইউনিভার্সিটি থেকে যদি পায়, তাদের কোর্স দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে ট্রেনিংটা যদি তাদের হয় খুব ভালো করে, তাহলে এটা তাদের জন্য তাদের জন্য হেল্পফুল হবে। তো এই মোটামুটি এই আমার প্রেজেন্টেশন ছিল। আমি জানি না আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি। হোপফুলি আমার 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 ইনফরমেশন গুলো হয়তো কিছুটা কাজে লাগবে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এগ্রো বিজনেস সোসাইটিকে, এগ্রো বিজনেস সোসাইটির মডারেটর মিস্টার মুকুল এবং আমাদের অ্যাঙ্কর আছে আজকে, এবং আমাদের সেক্রেটারি যে আছে সোসাইটি, তাকে তাকে ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাম আপনার রিসোর্সফুল বক্তব্যের জন্য। এবং ম্যাম আপনি ইউনিভার্সিটি সম্বন্ধে অনেক কথা বললেন যেগুলো আর কি উন্নত করা দরকার। আর আর কর্মীদের কর্মদক্ষতা সম্বন্ধে আপনার এই অসাধারণ প্রেজেন্টেশনের জন্য ম্যাম আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের রাজু আহমেদ ভাই অনেকটা অসুস্থ, যে কারণে উনি যোগদান করতে পারেননি। তো স্যার, এই পর্যায়ে আমি আমাদের কায়সার রাজীব শেরপা স্যারের কাছে পুনরায় যাব এবং স্যারের কাছে আমাদের জিজ্ঞাসা এটাই যে ম্যাম ইউনিভার্সিটির উন্নয়ন সম্পর্কে বললেন। তো স্যার আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে করোনা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে স্যার ফ্রেশ গ্রাজুয়েটদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে বলে আপনি মনে করেন? এবং স্যার আর একটি জিজ্ঞাসা আছে, সেটা হলো স্যার করোনার কালে আমাদের স্যার জব স্কিল বা রিক্রুটমেন্ট স্কিল গুলো চেঞ্জ না হলেও স্যার আমাদের মানসিক অনেক চেঞ্জ আসছে স্যার। তো আমাদের এই মানসিক চেঞ্জ থেকে বেরিয়ে কিভাবে স্যার আমরা কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারি? ধন্যবাদ কায়সার রাজীব শেরপা স্যার। ধন্যবাদ অর্পণ বড়াল। ম্যামের কথা শুনছিলাম, নাফিসা ম্যাডামের খুব চমৎকার আলোচনা করলেন এবং পুরো ইয়েটা আলোচনাটাই খুব আমি মন দিয়ে শুনলাম। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন ম্যাডাম, যেমন এখন জব সিকিউরিটির কথা এসছে, অনেকগুলো বিষয় আছে তার মধ্যে, মানে ফাইন্যান্সিয়াল ওয়ারিজের কথা বলেছেন। তিনটা ভাগে আসলে ম্যাডাম যথার্থই ওয়ার্কার এবং ওয়ার্ক প্লেসটাকে যথার্থভাবেই ম্যাডাম আলাদা করে দেখিয়েছেন চমৎকার ভাবে। এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ের উল্লেখ করেছেন যে অ্যাসেসমেন্ট, এখন কিন্তু অ্যাপ্রেজালটা, এমপ্লয়ি অ্যাসেসমেন্টটা কিন্তু পরিবর্তন হতে হবে, অবশ্যই এটা পরিবর্তন হতে হবে, কারণ সিচুয়েশনটা ডিফারেন্ট। ম্যাডাম ফিডব্যাকের কথা বলেছেন, এমপ্লয়ীদের ফিডব্যাক দিতে হবে যে প্রপারলি আসলে এখন যেহেতু আসলে এখন এই মুহূর্তে সিচুয়েশনটা ডিফারেন্ট, সবার মেন্টাল স্টেটটাও ইয়ে না, এবং সেজন্য উনি মেন্টাল হেলথের কথাও বলেছেন। তো এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে খুব চমৎকার আলোচনা উনি করেছেন এবং আসলে হোপফুলি যে যারা আমাদের কর্তা ব্যক্তিরা আছেন বা ইয়েরা আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে তারা ইয়ে দেবেন আর কি, নজর দেবেন। তো আজকে এখন যেই বিষয়টা নিয়ে আলোচনার জন্য এখন আবার মিস্টার অর্পণ প্রশ্ন করলেন যে আসলে আমরা আমাদের এমপ্লয়ীদের মাঝে কি কি স্কিল দেখতে চাই, এবং আমি দেখেছি একজন প্রশ্নও করেছেন আসলে কি কি স্কিল। তো প্রথমেই যদি বলি যে ডিজিটাল টেক স্যাভিনেস, এটা হচ্ছে নাম্বার ওয়ান স্কিল। এখন এটা প্রত্যেকের জন্যই লাগবে।
কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটালি হয়ে যাচ্ছে অফিসিয়াল অ্যাক্টিভিটি। আগে যে জিনিসগুলো আপনি হাতে কলমে করতেন বা যেটা ফিজিক্যাল স্পেসে করতেন, কিন্তু এখন সমস্ত কিছু আপনাকে ডিজিটালি প্লেস করতে হবে। সো নাম্বার ওয়ান হচ্ছে ডিজিটাল স্যাভিনেস। এবং ডিজিটাল স্যাভিনেস এর মধ্যে কি কি আসবে আসলে? বেস মানে ভালো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডটা প্রপারলি ইউজ করতে জানা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ভালোভাবে ইউজ করা। আপনি জানেন একটা পাওয়ার পয়েন্ট স্লাইডস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে খুব চমৎকার ভাবে ইউজ করা যায়, যেটা আসলে কিন্তু একটা খুবই স্ট্রং কমিউনিকেশন টুল। আপনি নর্মালিও একটা ইয়ে করতে পারেন, পাওয়ার পয়েন্ট স্লাইড করতে পারেন, আবার যেটা যার মাধ্যমে একটা স্লাইডের মধ্যে অনেক কিছুকে কিন্তু আপনি দেখাতে পারছেন। তো পাওয়ার পয়েন্ট স্লাইডটার মধ্যে এখানে কিন্তু একটা একটা খুব ভালোভাবে, এটা একটা স্ট্রং কমিউনিকেশন টুল। এটাতে কতটা দক্ষ, এটা একটা বিষয়। তৃতীয়ত খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর প্রফিসিয়েন্সি। এক্সেল এর মাধ্যমে বলা হয় যে আসলে আমরা অনেক কিছু জানিও না, কিন্তু প্রায় সব ধরনের কাজই কিন্তু মাইক্রোসফট এক্সেল এর মধ্যে করা যায়। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, কথা ম্যাডাম যেটা বলেছেন যে এখন ক্রিয়েটিভিটি, ইনোভেশন এবং অ্যানালাইসিস এর কথা বলেছেন, যে এখন কিন্তু অ্যানালাইটিক্যাল মাইন্ড থাকা লাগবে। তো আমি অ্যানালাইসিসটা কিভাবে করব? এই অ্যানালাইসিসটা করার টুলটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো অর্থাৎ খুবই অত্যন্ত দক্ষভাবে এবং ডেপথলি মাইক্রোসফট এক্সেল জানতে হবে। কেউ মনে করতে পারে যে আসলে আমি তো স্টুডেন্ট, এই যে এখন এই মুহূর্তে আপনাদের যে সময় আছে, আপনারা যে কোনো ইউটিউব টিউটোরিয়ালে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে কি কি ইয়ে দরকার। আপনি যদি সার্চ করেন যে এমএস এক্সেল স্কিল ফর মার্কেটার্স, একজন মার্কেটারের জন্য কি এমএস এক্সেল স্কিল দরকার, এমএস এক্সেল স্কিল ফর সাপ্লাই চেইন প্রফেশনাল, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি দেখতে চান যে একজন হিউম্যান রিসোর্সের গ্রাজুয়েটের জন্য কি ধরনের এমএস স্কিল দরকার, সেটাও কিন্তু আপনি ইয়ে করে সেগুলো নিতে পারছেন। এছাড়া সো এমএস এক্সেল স্কিলটাতে কিন্তু আপনার দক্ষ হতে হবে। ৩ নাম্বার আমি বলবো হচ্ছে যে অনলাইন কোলাবোরেশন টুল। অর্থাৎ অনলাইন কোলাবোরেশন টুলগুলো হচ্ছে যে এখন আপনারা যে কাজই করছেন, আমরা যদি আপনি বাসা থেকে বসে 4টা বাসা থেকে বসে রিমোট জায়গা থেকে বসে কাজ করে, কিন্তু অনলাইন কোলাবোরেশন বিভিন্ন টুলের মাধ্যমে কিন্তু আপনি একসাথেই কাজ করতে পারছেন। আপনি গুগল ড্রাইভের প্রপার ইউজের কথা বা গুগল লিঙ্কের প্রপার ইউজের কথা আমরা জানি যে কিভাবে করে আপনি ফাইল শেয়ারিং করতে পারতেছেন এবং একটা নির্দিষ্ট জায়গায় ফাইলটা রাখা এবং ডাটাগুলো স্টোর করা এবং সেটা প্রয়োজনে আপনি সেটা চেঞ্জ করতে পারতেছেন। তো তাহলে কি আপনি আরেকটা জায়গায় দূরবর্তী কোথাও স্থানে বসেও কিন্তু আপনি আপনার কাজগুলো করতে পারছেন। তো এই জায়গাটাতে কিন্তু আহ, সমস্যা হওয়ার কিছু নাই। তো এই যে অনলাইন কোলাবোরেটিভ টুল, এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কিছু ইউজ করা যাচ্ছে। আপনি মাথায় রাখতে হবে যে আমি কোনো কিছু কমিউনিকেট করব, সেই কমিউনিকেশনের মাধ্যমটা কি এই অনলাইন, এই কমিউনিকেশনের মাধ্যমটা কি অনলাইন, এই জিনিসটা আমাদের হচ্ছে একেবারে বেসিক। এই বেসিক জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আমি মোবাইলের মাধ্যমে আপনি হয়তো বাসায় এই মুহূর্তে অফিসে নেই, বা আপনি বাসায় আছেন, বা বাসায় কম্পিউটারের সামনেও নেই, আপনি মোবাইলে আছেন। আপনাকে বললো একটা ফাইল শেয়ার করার জন্য, তো সেটা আপনার মোবাইল থেকে নিয়ে আপনি ফাইলটা শেয়ার করা, মোবাইলের মধ্যে থেকে এক্সেল ফাইলটা শেয়ার করে আপনি কোথাও পাঠালেন। তো এটাও কিন্তু আপনার একটা ইয়ে। অনেকে কিন্তু আছে যে হ্যাঁ ঠিক আছে কম্পিউটার থেকে পাঠিয়ে দিল, কিন্তু মোবাইল থেকে নিয়েও সেই জিনিসটা যে পাঠাতে হবে। তো মোবাইলের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ দক্ষতা আপনার থাকতে হবে, যে সেখানে অফিসিয়াল বিভিন্ন কাজ কিন্তু মোবাইলের মধ্যেও যেন আপনি করে ফেলতে পারেন। তো এইভাবে এটা হলো ডিজিটাল স্কিলস এর বিষয়টা। আর এর আগে যেটা আমি ওই বিষয়গুলো মোটামুটি আলোচনা করেছি, তারপর আমি কয়েকটা আহ, আহ, ইয়ের কথা আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে কোন কোন সেক্টরে আসলে এখন জব বাড়বে। যেমন একটা ম্যাডাম খুব যথার্থই উনি বলেছেন, আমি বাংলাদেশের এটুআই এর একটা গবেষণা থেকে যেখানে আমি পেয়েছি যে আইসিটি, অর্থাৎ এই কম্পিউটার রিলেটেড, ফার্মাসিউটিক্যাল বা হেলথ কেয়ার যেটা বলি, অ্যাগ্রো ফুড রিলেটেড, এবং হচ্ছে ক্রিয়েটিভ মিডিয়া, এগুলোর কিন্তু জব বাড়বে। তো এখন ক্রিয়েটিভ মিডিয়া, যে যদি বিজনেস গ্রাজুয়েট হিসেবে আপনাদের ক্ষেত্রে কিছুটা মিলবে, হচ্ছে এই ক্রিয়েটিভ মিডিয়ার জবগুলো অনেক ক্ষেত্রে মিলবে। তো ওনারা একটা গবেষণায় বলছে যে যেমন কোন কোন ধরনের জবগুলো এখন বাড়বে, যেমন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, তারপর হচ্ছে ডিজাইনার্স, এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, সেটা ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি বাংলাদেশে যে কাজ করতে হবে নট নেসেসারিলি, আপনি বাসায় বসে ফ্রিল্যান্সিং এসব ডিজাইনিং করে দিতে পারেন।
বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তৈরি করে পাঠিয়ে দিতে পারেন। সেটা আপনার কাস্টমার কিন্তু সারা বিশ্ব হতে পারে। এই ফ্রিল্যান্সিংটা কিন্তু একটা বড় একটা সুযোগ এবং বড় একটা ইয়ে কিন্তু আসতেছে, বাংলাদেশ বলেন এবং বিশ্ব বলেন। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং হতে পারে, আপনি এইচআর রিলেটেড হতে পারে, মার্কেটিং রিলেটেড হতে পারেন। আপনার যে জ্ঞানটা, সেই জ্ঞানের দক্ষতার মাধ্যমে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং অ্যাক্টিভিটি করতে পারেন। তৃতীয়ত হচ্ছে ভিডিও এডিটর। তো বিভিন্ন ভিডিও এডিট করা, একটা ভিডিও তৈরি করা এবং ভিডিও এডিটরের কাজগুলো, সেখানেও কিন্তু এই জবটাও কিন্তু অনেক আসবে। গ্রাফিক্স ডিজাইনারের জব, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। আমরা দেখি যে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তো সেগুলা বা বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, সেই কন্টেন্ট গুলো ক্রিয়েট করা, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইন হয়। আপনারা দেখবেন যে ক্যাম্পেইন কি ধরনের, যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে অনেক সময় কিন্তু বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট রিলেটেড ক্যাম্পেইন করে, যে প্রশ্ন উত্তর ক্যাম্পেইন থাকে, ছবি তুলে পাঠাও এ ধরনের ক্যাম্পেইন থাকে, ঠিক আছে। কোনো একটা গান লেখো সে ধরনের, মানে গান গাও সে ধরনের ক্যাম্পেইন থাকে, ছবি আঁকার ক্যাম্পেইন থাকে। আপনারা নিশ্চয়ই এগুলো খেয়াল করেছেন। এগুলো কিন্তু আসলে এক একটা ক্যাম্পেইন, যেগুলো এখন ডিজিটাল মাধ্যমে ক্যাম্পেইন গুলো পরিচালিত হচ্ছে। তো যেমন ডিজিটাল ডিজিটাল ক্যাম্পেইন ম্যানেজার, এটাও কিন্তু একটা জব, এই জবও কিন্তু এখন আসবে। তো দিস ইজ একটা নিউ জব। আরেকটা হচ্ছে ডিজিটাল ব্র্যান্ডিং ম্যানেজার। কারণ ব্র্যান্ড ম্যানেজার একটা জব আছে, যেটা মার্কেটিং এ একটা ইয়ে। এখন হচ্ছে ডিজিটাল ব্র্যান্ড ম্যানেজার, অর্থাৎ ডিজিটালি আপনার ব্র্যান্ডকে আপনি কিভাবে ইয়ে করছেন, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আপনি যদি একটা প্রতিষ্ঠানকেও ব্র্যান্ডিং করার কথা চিন্তা করেন, এজ এ বাংলাদেশ অ্যাগ্রি বিজনেস সোসাইটি, এটারও যদি একটা ব্র্যান্ডিং করার করেন, এই যে আপনারা প্রোগ্রামগুলো করছেন, এটা কিন্তু আপনার এক ধরনের ব্র্যান্ডিং এ কিন্তু কাজ করছে। আপনারা সেটার একটা ইয়ে বানিয়েছেন, তো এই যে লোগো বা ইত্যাদি বানিয়েছেন, তো পোস্টার বানিয়েছেন আজকে, এটাও কিন্তু এক ধরনের ব্র্যান্ডিং। তো ডিজিটাল ব্র্যান্ডিং, সেটা নিয়েও কিন্তু আপনার আসবে। এবং হলো সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর। একটা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া পেজ এখন এটা কমন, এটা থাকবেই। তো সেই কোঅর্ডিনেটরের জব, সেটা কিন্তু অর্থাৎ সোশ্যাল মিডিয়াটা সমস্ত কিছু কোঅর্ডিনেট করা। সোশ্যাল মিডিয়ায় আরেকটা ইয়ে আছে যে কোয়েরি, অর্থাৎ হচ্ছে সারাটাক্ষণ বিভিন্ন প্রশ্ন আসে, কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেন গুলোর প্রপারলি অ্যান্সার দেওয়া, এটাও কিন্তু এক ধরনের জব, ঠিক আছে। প্রপারলি আপনি অ্যান্সার দিতে পারেন কিনা। লাস্ট অফ অল আমি বলবো হলো ই কমার্স কোঅর্ডিনেটর। যারা সে স্বপ্নের কথা আসছে বা বিভিন্ন ইয়েগুলো কিন্তু চাল ডাল বলেন, তারা কিন্তু কি করছে, ই কমার্স ব্যবসা করছে, বা অনেকেই বিভিন্ন অনলাইন ফ্যাশন হাউস গুলো, এগুলো তো ই কমার্স ব্যবসা। তো যারা যারা বড় বড় ব্যবসা, যেমন স্বপ্নের মতো যারা ব্যবসা, তারা কিন্তু ই কমার্স কোঅর্ডিনেটর এখন নিয়োগ দেবে। সে কি করবে, এই তাদের ডিজিটাল ব্যবসাটা দেখবে, ডিজিটাল ব্যবসার হেড বা ডিজিটাল ব্যবসার কোঅর্ডিনেটর, ই কমার্সের কোঅর্ডিনেটর। সো এই জিনিসগুলো কিন্তু আসবে এবং এই জিনিসগুলো জবের ইয়েটা আসবে, এটা আমাদের করতে হবে। এবং লাস্ট প্রশ্নটা মিস্টার অর্পণ করেছেন যে আসলে কিভাবে এই মেন্টাল স্ট্রেস বা এগুলো থেকে, আসলে আমি বলবো যে আমাদের সিচুয়েশনটাকে, যেটা ম্যাডাম খুব যথার্থই বলেছেন যে নিউ নর্মাল, অর্থাৎ এটাই কিন্তু এখন নর্মাল, নতুন নর্মাল, অর্থাৎ এটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে আমি যখন মানবো যে হ্যাঁ এটা আমাদের মেনে নিতে হবে, তখন কিন্তু আমাদের কিছু এটা 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 থেকে বাইরে যাওয়ার কিন্তু সুযোগ নেই। আমরা এখানে আছি, এর বাইরে থেকে যাওয়ার সুযোগ নেই, আমাদের এর মধ্যেই থাকতে হবে। তো এই জিনিসটা যদি আমি ফিল করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি এটার পজিটিভ বিষয়টা কিন্তু আমি মাথায় নিতে পারবো, যে হ্যাঁ আমি এখন পজিটিভলি আমাকে ইয়ে করতে হবে। আরেকটা হচ্ছে যে আহ কোনো বিষয় নিয়ে অত্যন্ত বেশি চিন্তা না করে, বরঞ্চ আমরা সেটা বলবো যে সচেতন হই, ভয় না পেয়ে যেটা আমরা সচেতন হব, আহ যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, এবং আমার যে কাজগুলো সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমি মনে হয় যে মেন্টাল স্ট্রেসটা থেকে কিছুটা দূরে থাকতে পারবো। এবং আরেকটা মেন্টাল স্ট্রেস এর জন্য জবের ক্ষেত্রে মনোযোগী হতে হবে, এবং হচ্ছে লার্নিং এর দিকে খুব মনোযোগী হতে হবে। এবং সেটা আরেকটা হলো প্ল্যান ওয়ে। প্ল্যান ওয়েতে কি, যে আমি যখন জানবো যে আমার আজকে কি কাজ আছে, প্রত্যেকের উচিত, যদিও বা এটা আজকের সাথে আলোচনার সাথে কতটা ইয়ে আমি জানি না, বাট এক মিনিট একটু বলতে চাই যে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য এবং একটা যে কোনো প্রফেশনালের জন্য। যে আমি জানি সকালে উঠে আমি একটা প্ল্যান করব, এবং সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে আমি লিখে রাখবো যে আমার কি কি প্ল্যান করতে হবে, আমি কি কি কাজ আজকে করতে চাই।
তখন কিন্তু একটা মানুষ ওই মেন্টাল ফ্রাস্ট্রেটেডনেস বা এই বিষয়গুলো কমই করে। কারণ হচ্ছে সে জানে যে তার যে প্ল্যান আছে 10টা বা 5টা প্ল্যান আছে, সেই 5টা তাকে করতেই হবে। তখন কিন্তু অন্যান্য যে চিন্তাগুলো তার মাথায় ঢুকবে না। এজন্য একজনের প্রত্যেকদিন প্ল্যান করতে হবে এবং দিন শেষে প্ল্যানের একটা পর্যালোচনা করতে হবে। দিন শেষে সেটা রাতের বেলা ঘুমের আগেও হতে পারে বা এই সময় হতে পারে যে আমি আজকে কি, কি প্ল্যান করেছিলাম সেটা কি আমি করতে পেরেছি না পারিনি? যেটা পারিনি সেটা কিন্তু আবার পরের দিন চলে যাবে। যে আমি এই ২ টা কাজ করতে পারিনি। সেই কাজটা পরের দিন চলে যাবে যে এই কাজটা আমাকে পরের দিন করতে হবে। আমি যখন একটা প্রপার প্ল্যান নিয়ে কাজ করব, তখন কিন্তু আমার ওই প্ল্যানের মধ্যেই থাকবো। আমাকে এই কাজগুলো করতে হবে। আমি অন্য কিছু চিন্তা করব না। তো আ আ এটুকুই আমার পক্ষ থেকে। আ তো আমি আ পা আমিও আপনাদের ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আ স্যার আ আপনার জন্য একটা প্রশ্ন ছিল, আর এস সোহান প্রশ্নটা করেছে স্যার, যদি উত্তরটা একটু দিতেন, যদিও বা এই আলোচনা হয়েছে স্যার। যদিও আলোচনা হয়ে গেছে এটা, জি স্যার। নিশ্চয়ই সোহান শুনেছে। এটা ও আগেই করেছিল। ওই হিসেবেই আমি বলেছিলাম যে আ জি স্যার। খুব বেসিক ইয়েটা যে প্রথমত হচ্ছে যে টেক স্যাভি। টেক স্যাভিনেস টা হলো আমরা যেটা আগে বলতাম যে একটু বেসিক কম্পিউটার স্কিল, মোটামুটি কম্পিউটার চালাতে জানলে কিন্তু একটা সময় কম্পিউটারে ইয়েটা হতো। কিন্তু এখন হচ্ছে কম্পিউটার স্কিলটা খুব ভালোভাবে জানতে হবে। বেসিক স্কিল পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। বিশেষত হচ্ছে পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেলে। এগুলো হলো কমিউনিকেটিং টুল এবং এক্সেলটা হচ্ছে কমিউনিকেটিং সাথে, সাথে অ্যানালাইটিক্যাল টুল। যেহেতু এখন আপনাকে এনালাইসিস করতে হবে, তাহলে এজন্য আপনাকে মাইক্রোসফট এক্সেলে জানতে হবে। আপনি কাস্টমার ট্রেন্ড এনালাইসিস করবেন। প্রোডাক্টের কত সেল হয় সেগুলো এনালাইসিস করবেন। প্রাইস এনালাইসিস করবেন। কোথায় কি সেল হচ্ছে সেটা আপনাকে এনালাইসিস করতে হবে। কোন জায়গায় কোন কাস্টমাররা কোন প্রোডাক্ট বেশি নিচ্ছে এগুলোর জন্য ডেপথ অ্যানালাইসিস এর দরকার হয়। এজন্য আপনাকে এক্সেলে অ্যানালাইটিক্যাল টুলগুলো ভালো করে শিখতে হবে। যদি আপনি এক্সেল এর ক্ষেত্রে VLOOKUP এবং পিভট টেবিল এই ২ টা বেসিক টুল আছে সেগুলো আপনি ভালো করে একটু এগুলোর ব্যাপারে একটু জোর দেবেন। আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে একটা স্লাইডেই আপনি অনেক ইনফরমেশনকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন কিনা থ্রু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং ফাইনালি হচ্ছে অনলাইন কোলাবোরেশন টুল। অনলাইনে বিভিন্ন ধরনের কোলাবোরেশন, অনলাইনে কমিউনিকেশন, মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন, ফাইল ট্রান্সফার করা, এই জিনিসগুলো। এগুলো হলো বেসিক ইয়েগুলো। এই জিনিসগুলো জানতে হবে যেন একটা এমপ্লয়ি শুরুতে না হলে কিন্তু হোঁচট খাবে। বাসায় যখন সে কাজ করবে, এই অনলাইন কোলাবোরেশন টুলে কাজ করতে হবে। সে যেন অনলাইনে অনলাইন একটা স্পেসে সে কাজ করতে পারে। ঠিক আছে? তো আর হ্যাঁ, আর কোনো আর না স্যার, আপনার এই এত সুন্দর রিসোর্সফুল এবং জ্ঞান সমৃদ্ধ রিক্রুটমেন্ট বেসড টেকনোলজিক্যাল বেসড এই আলোচনার জন্য স্যার আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি মুকুল ভাইকে। মুকুল ভাই বিভিন্ন সময় আমাকে ইনভাইট করেছেন। আজকে আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার নাফিজা ইসলাম ম্যাডামকে ধন্যবাদ। উনি খুব চমৎকার আলোচনা করেছেন। আমি অনেক কিছু জানতে পেরেছি, যেহেতু উনারা একাডেমিয়া লাইনে আছেন, উনারা অনেক ডেপথে আলোচনা করেন। সেখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। মিস মেহেরি দরুথি, যিনি আজকের অনুষ্ঠানে আরেকজন উপস্থাপক, তাকেও ধন্যবাদ। এবং অর্পণ বড়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আহ, স্যার আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এরকম একটি সময় উপযোগী টপিক আসলে এত কম সময়ে অনুষ্ঠান করে শেষ করা যায় না। আমাদের এই অনুষ্ঠানটি আশা রাখি বিভিন্ন মহলে পৌঁছাবে স্যার, এবং প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারকগণ যদি আজকে আলোচনার বিষয়বস্তু এবং প্রেজেন্টেশনের সকল বিষয়বস্তুগুলো বিবেচনা করেন, তাহলে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলো কর্মী বান্ধব এবং ফ্রেশ গ্রাজুয়েট বা আমরা যারা আগামীতে চাকরিজীবী হব, তাদের ভিতরে আর কি মেন্টাল ডিসএবিলিটি গুলো থেকে দূর হয়ে কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার একটা প্রত্যাশা জাগবে বলে বিশ্বাস রাখি। আমি আবারও বাংলাদেশ এগ্রি বিজনেস সোসাইটির পক্ষ থেকে নাফিজা ইসলাম ম্যাম, কায়সার রাজীব শেরপা স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের রাজু ভাইয়ের আজকে যোগদানের কথা ছিল কিন্তু উনি অসুস্থ, ওনার সুস্থতা কামনা করছি। তো
এই পর্যায়ে আমি মেহেরি দরথীকে বলবো যে মেহেরি দরথী, আপনি আপনার অনুষ্ঠানের শেষ একটা স্পিচ দিয়ে অনুষ্ঠানটি শেষ করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ অর্পণ। স্যার, আপনার বক্তব্য অনেক ইনসাইটফুল ছিল। আপনি ফ্রিল্যান্সার থেকে শুরু করে লিঙ্কডইন এর যে কোর্স, এগুলো সবকিছু ইনক্লুড করেছেন। আর নাফিসা ম্যামের কথাও অনেক রিসোর্সফুল ছিল। আমরা তার তার থেকে বিভিন্ন যে কোম্পানিগুলো যে কিভাবে ট্রিট করছে, মানে সব ইনস এন্ড আউট সবকিছু জানতে পেরেছি। তো ধন্যবাদ আপনার দুজনকে আন্তরিকভাবে যে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। একটা সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার সময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।